আমি ঢাকায় চলে আসি, বঙ্গবন্ধুর কাছে অস্ত্র সমর্পণ করি। আমাদের ছিল যে অস্ত্র জমা দিব না, আমাদের কাছে সবাই অন্যান্য কমান্ডার বললো ঠিক আছে তুমি ঢাকায় নিয়ে যাও, ওখানেই রাখো, তোমার বাসায় রাখো, এখানে রাখলে আমাদের অসুবিধা হয়ে যেতে পারে। তা আমরা সারেন্ডার করবো না যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু ফিরে না আসে। আমাদের মনে একটা ধারণা ছিল বঙ্গবন্ধু যদি ফিরতে না পারে তাহলে ইন্ডিয়ান সোলজাররা যাবে কি যাবে না নিশ্চিত না, সুতরাং আরেকটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এবং এটা একটা ঠিক যুদ্ধের পরে পরে আমাদের মধ্যে ভারতীয়দের প্রতি আমাদের খুব মনোভাবটা খুব মুক্তিযোদ্ধাদের মধ্যে ইতিবাচক ছিল না, অনেক নেতিবাচক মনোভাব এসে, যার জন্য আমরা যুদ্ধ অস্ত্র জমা দিব না বলেই ঠিক করলাম। এবং ফাইনালি আমরা অস্ত্র বঙ্গবন্ধুর হাতে চলে আসার পর জমা দিই একসাথে। ধন্যবাদ। আমার নাম মাসুদুল কাদের। আমার জন্ম 1948 সালে পাকিস্তান আমলে। আমার পিতার নাম ডক্টর এম এ কাদের। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল থানায়। আর আমি জন্ম ঢাকা শহরে এবং বেড়ে ওঠাও ঢাকা শহরে। আমি 71 সালে যখন মুক্তিযুদ্ধ অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু, তখন আমি ঢাকা শহরেই ছিলাম। আমার বাবা ঢাকা শহরে চাকরি করতেন, সেই সুবাদে আমি ঢাকা শহরের তেজকুনিপাড়া আমার বাবার পৈতৃক বাড়িতেই ছিলাম। এর আগে 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর এটা পরিষ্কার হয়ে যায় যে সশস্ত্র যুদ্ধ ছাড়া বাংলাদেশ বা মুক্তি নাই, বা পূর্ব পাকিস্তানের যে জনগণের মুক্তি নাই। এবং বঙ্গবন্ধুর সেই ঘোষণা, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এটা আমাদের সব মানুষের কাছে এটা পরিষ্কার করে দেয় যে দেশে একটা সশস্ত্র মুক্তিযুদ্ধ আসন্ন। এবং আমরা মোটামুটিভাবে ছাত্ররা প্রস্তুতি নিতে থাকি। 7ই মার্চের পর অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায়। আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করি, সামরিক বাহিনীরা আমরা শহরে ঢুকতে দিই। আমরা তেজকুনিপাড়া এমন একটা জায়গায় অতিষ্ঠিত, এখন যেটা বিজয় শহর নেই, এটা তৎকালীন ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার একটাই রাস্তা। এখানে আমরা বিশাল একটা ব্যারিকেড তৈরি করি এবং রাত দিন ব্যারিকেডে পাহারা দিতাম, ক্যান্টনমেন্ট থেকে কাউকে বের হতে দিতাম না। বঙ্গবন্ধু ঘোষণা ছিল যে তোমরা ব্যারেকে ফিরে যাও, তোমরা আমাদের ভাই, আমাদের লোকের উপর তোমরা গুলি করবে না, যদি গুলি করাও তো গুলি চালাও তাহলে আমরা তোমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো। এই ঘোষণার প্রেক্ষিতে ছাত্র জনতা আর্মিকে 7ই মার্চের ভাষণের পর ঢাকা শহরে ঢুকতে দেয়নি। ঢাকা শহর প্রকৃতপক্ষে 7ই মার্চের ভাষণের পরে সারা শহরে বাংলাদেশের পতাকা উঠতে শুরু করে দেয়, পাকিস্তানের পতাকা নামিয়ে ফেলা হয়। এইরকম একটা অবস্থায় আমরা 26শে মার্চ, 25শে মার্চের প্রথম পরে, অর্থাৎ 26শে মার্চ, আমি তখন তেজকুনিপাড়া বাসায় থাকতাম। ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী বের হয়ে আসে, আক্রমণ শুরু করে। আমার বাসা থেকে 100 গজের মধ্যে কলমিলতা বাজার ছিল, সেই বাজারে তারা আগুন লাগিয়ে দেয় এবং গুলি করে, ওখানে বস্তি ছিল, বস্তির সব মানুষকে গুলি করে মেরে ফেলে এবং তারা ঢাকা শহরে চলে যায়। আমরা সেদিন সারা রাত জেগেছিলাম, সারা রাত আগুন জ্বলছিল দাউ দাউ করে বিভিন্ন জায়গায় এবং গোলাগুলি হচ্ছিল, আমরা শুনতে পাচ্ছিলাম। পরের দিন 27শে মার্চ কারফিউ দেশে, ঢাকা শহরে। তারপরের দিনও কারফিউ। এরপরে কারফিউ যখন উইথড্র করা হলো, বাড়ি থেকে বের হয়ে দেখলাম শত শত মানুষের লাশ দুই পাশে পড়ে আসে। আর মানুষ এই কারফিউ উইথড্র করার পরেই মানুষ শুরু করলো ঢাকা শহর চলে যাওয়া। আমরাও শুনতে পারলাম যে ঢাকা শহরের যত শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত মানে টিচারদের অনেককে মেরে ফেলা হয়েছে, হলে যারা ছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে। আমরা এও জানলাম যে পিলখানায় তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলের সাথে যুদ্ধ হয়েছে এবং রাজারবাগে যুদ্ধ হয়েছে। সেখানে অনেক পুলিশ মেরে ফেলেছে, যারা জীবিত ছিল পালিয়ে কোনো মতনে রক্ষা পেয়েছে। এই অবস্থার মধ্যে মানুষ ভয়ে ঢাকা শহর ছাড়তে থাকলো। আমার বাবা ছিলেন একজন বিজ্ঞানী এবং ডক্টরেট থাকত। তখন গুজব ছিল
যে যত পিএইচডি লোক আছে সব মেরে ফেলবে। সুতরাং আমরা সিদ্ধান্ত নিলাম যে কোনো সহজে এই বাড়ি ছেড়ে সরে পড়তে হবে। সুতরাং আমরা 29 বা তারিখটা ঠিক মনে নাই, 29 বা 31 মার্চ হবে, আমরা সপরিবারে ড্যামরা ব্রিজ পার হয়ে নৌসিন্দি হয়ে কিশোরগঞ্জ চলে গেলাম দেশের বাড়িতে। কিশোরগঞ্জ সন্ধ্যার সময় যখন গিয়ে পৌঁছেছিলাম সেদিন, ওখানে গোড়াগুলি শুরু হয় সেবর জ্যাট থেকে। কেন গোড়াগুলি হচ্ছে জানি না। সুতরাং আমরা ভেবেছিলাম কিশোরগঞ্জ তখন রাত্রি কাটাবো আমার আত্মীয় বাড়িতে, কিন্তু সেফ না, তারা সহ কিশোরগঞ্জ শহর সারা ছেড়ে দিলাম। আমরা চলে গেলাম আরও ভিতরে আমাদের তারাইল থানার বাড়িতে। পরে অবশ্য জানতে পারি যে ওই দিন শফিউল্লাহ তার ট্রুপ সহ রেলে নিয়ে মুভমেন্ট করতেছিল আখাউড়ার দিকে, সেখানে অন্যান্য আর সহযোদ্ধাদের সাথে হওয়ার জন্য তাদের উপরে গুলিবর্ষণ করেছিল। যাই হোক, গাড়িতে আমরা যাই, বাড়িতে থাকি, এটা শহর থেকে অনেক দূরে, অত্যন্ত প্রত্যন্ত হাওড়া এলাকায়। সুতরাং আমরা ভাবছিলাম যে মোটামুটি নিরাপদ হবে, কিন্তু ইন দ্য মিন টাইম চারিদিকে মানুষ, কম বয়সের আমাদের বয়সের লোকরা দলে দলে ভারতে যাওয়া শুরু করলো। ভারতে এর মধ্যে হিন্দু যারা ছিল তারাও, তাদেরকে প্রথম পাকিস্তানিরা যেখানেই পেত তারা মারা শুরু করলো। সুতরাং হিন্দুরাও দলে দলে ভারতে চলে যেতে থাকলো। এমন একটা অবস্থায় আমরাও সিদ্ধান্ত নিই, আমরা কয়েকজন প্রায় 15-20 জন করে নেয় যে যেভাবেই হোক ওপারে চলে যেতে হবে। তো একদিন আমি ওখানকার একটা স্থানীয় বাজারে বসেছিলাম, তো একদল লোক দেখেই মনে হচ্ছিল তারা সম্ভবত মুক্তিযুদ্ধে যোগ দিতে যাচ্ছে। তার মধ্যে 2 জন আমার পরিচিত ছিল। এই 21 জনের একটা গ্রুপ, এই গ্রুপ আমরা নৌকায় করে শুরু দিল। ইনফ্যাক্ট আমি বাড়িতে এসে বলিও নাই মা বাবাকে যে আমরা যাচ্ছি, ওপারে চলে যাবে, প্রশিক্ষণ নেব, যুদ্ধ করব। তো এইভাবে আমরা চলে গেলাম ওই নৌকায়, নদীতে 2 দিনের মতন লাগছে আমাদের, আমার এলাকা থেকে, তারাইল থেকে ঘুরে সেই মহেশখোলা পৌঁছতে। মহেশখোলা পৌঁছার পর সেখান থেকে বাগমারা করে একটা সেন্টার জায়গা ছিল, সেখানে আমরা এই দল সবাই গেলাম। কিন্তু বাগমারা থেকে বলল যে এখন এখানে অনেক বেশি লোক হয়ে গেছে, আর নেওয়া হচ্ছে না, তোমরা বরঞ্চ টেকের ঘাটের দিকে যাও। তা আমরা 21 জন হেঁটে, সীমান্তের পাশ দিয়ে হেঁটে এক রাত একদিনে টেকের ঘাট, এটা হলো সিলেট সুনামগঞ্জের একটা সীমান্ত শহর, সব সীমান্ত। এখানে ইয়েদের ইস্ট পাকিস্তান রাইফেলের ক্যাম্প ছিল, আর ওখানে একটা কোয়ারি ছিল, অর্থাৎ সাদা পাথর তোরা উত্তোলন করতো মাটিতল থেকে ইয়ের জন্য, সিমেন্ট কারখানার জন্য। তো ওইখানে আমরা গিয়ে একটা দেখতে পাই, ওখানে একটা ক্যাম্প আছে, মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। সেই ক্যাম্পের নেতৃত্বে ছিলেন সঞ্জিত সেনগুপ্ত, ক্যাম্প মানে দায়িত্বে ছিলেন। ওনার সাথে আমাদের ইন্টারভিউ হয়। ইন্টারভিউয়ে আমাদেরকে, আমি এবং আরেকজন এক্স আর্মির একজন লোক ছিল, 2 জনকে রেখে বাকি সবাইকে বলে তোমরা চলে যাও, এখন এই মুহূর্তে আর প্রশিক্ষণ দেওয়ার কোনো সুযোগ নেই। যাতে যে পরিমাণ মানুষ এসছে প্রশিক্ষণ নেওয়ার জন্য, এর চেয়ে বেশি প্রশিক্ষণ দেওয়ার সুযোগ নেই, তোমরা যাও, দেশে থাকো। এরা প্রশিক্ষণ নিয়ে যখন দেশে ফিরে যাবে তখন তোমাদেরকে আবার ডেকে আবার একসাথে তোমরা যুদ্ধ করতে পারবে। যাই হোক, আমার সাথীরা খুব ব্যতীত, মানে অনেকেই কাঁদতে কাঁদতে ফিরে গেল। আমরা 2 জন গেলাম বটছড়া ক্যাম্পটা বাংলাদেশের সীমান্ত থেকে, তৎকালীন ইস্ট পাকিস্তান, এখন সীমান্তের থেকে 2 কিলোমিটার উপরে পাহাড়ে দূরে বটছড়া বলা হয়, সেখানে ছিল এই ক্যাম্প। এখানেই প্রশিক্ষণ হয়েছিল। এই প্রশিক্ষণ ক্যাম্পে অনেক, এর আগে আমার আগে 1000-1,500 প্রশিক্ষণ শেষ করে ভিতরে নেমে এসেছিল, আমরাও সেখানে গেলাম। প্রশিক্ষণ ক্যাম্পের জীবনটা ছিল আমাদের সবচেয়ে কঠিন সময়, এই 9 মাসের যুদ্ধে। সেখানে থাকার জন্য কোনো তেমন সুযোগ সুবিধা ছিল না। খড় বিছানায় আমরা থাকতাম, কোনো বালিশ ছিল না, ইটের মাথা দিয়ে আমরা ঘুমাতাম। খাবার আমাদের ছিল অত্যন্ত নিম্নমানের,
বালু মিশ্রিত চাল, একটু ডাল ভাত। অনেকে আমাদের অসুস্থ হয়ে গেল, আমিও অসুস্থ হয়ে গেছিলাম। এমন অসুস্থ হয়ে গেছিলাম যে রোগ সারবে কিনা জানতাম না। আমি খুব সবসময় চিন্তা করতাম যে যুদ্ধে এসে যদি অসুস্থ হয়ে মারা যায়, এর চাইতে দুঃখজনক কী হবে আর দুর্ভাগ্যের কী হবে। আচ্ছা, ফ্রন্টে গিয়ে যুদ্ধ খেয়ে গুলি খেয়ে মরতে পারলে সেটা একটা ভিন্ন হতো। যাই হোক, ফর্চুনেটলি আমাদের একটা অপারেশন করে আমার পূর্ববর্তী দলের মধ্যে জগৎজ্যোতি দাস ছিল। জগৎজ্যোতি দাস পরে যে মারা যায়, যুদ্ধে শহীদ হয় এবং মরণোত্তর বীর বিক্রম উপাধিও পায়। সে তারই নেতৃত্বে একটা অ্যাম্বুশ করে পাকিস্তানিদের সাপ্লাই লাইন থেকে একটা বিশাল বড় অ্যাম্বুলেন্স আর কার্গো শিপ নিয়ে আসে। সেখানে প্রচুর ওষুধ ছিল। তো আসলে ওষুধের অভাবে আমি সামান্য রোগ, ডিসেন্ট্রি, ডায়রিয়া, এগুলো তো ঔষধ পেলেই মানুষ ভালো হয়ে যায়। যাই হোক, অ্যান্টিবায়োটিক পেয়ে গেলাম। সেই অ্যান্টিবায়োটিক খেয়ে আমি অসুস্থ হয়ে গেলাম। তারপর আমরা প্রশিক্ষণের মধ্যে শেষ করে আমরা নেমে আসলাম পাহাড় থেকে নিচে আমাদের বেস ক্যাম্পে, যেখানে যেছিল। তো তখন আমাদেরকে ওইখানে অপেক্ষা করতে হলো আরও মাস দুয়েক, কারণ অস্ত্র ছিল না। তখন পর্যন্ত অস্ত্রের সাপ্লাই ব্যাপক ছিল না। আমাদের মুজিবনগর সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছিল, আমাদেরকে বলা হতো, আমরা যারা কমান্ডার ছিলাম তাদের সাথে নিয়মিত আলাপ হতো সন্ধিসংগতে, কেন যে অস্ত্র নাই না। সুতরাং যাই হোক, ফাইনালি বড়দিক পরে আমাদের হাতে অস্ত্র আসলো। আমরা 120 জনের একটা দল, এইভাবে এত বড় দল নিয়ে তো গেরিলা যুদ্ধ করা যায় না। তো আমাদের ছোটো ছোটো গ্রুপে ভাগ করে দিল। আমি প্রথমে ওই দলের কমান্ডার ছিলাম, কারণ আমি একটু আগেই বলেছি যে ওদের নেতৃত্ব দেওয়ার মতন ওই রকম কেউ ছিল না। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়াতে অ্যাট দ্য সেম টাইম আমি উর্দু, ইংরেজি দুইটাই জানতাম, আর বাংলা ভাষা তো আমার মাতৃভাষা ছিলই। ওখানকে যে ইন্ডিয়ান কাউন্টার পার্ট ক্যাপ্টেন বার্মা ছিলেন একজন, ওখানে 6x6 গুর্খা রেজিমেন্ট ছিল। এদের সাথে যেহেতু কমিউনিকেশন করার জন্য আমার সুযোগ ছিল, তো ন্যাচারালি অ্যাজ এ কমান্ডার তাদের সাথে আমি যোগাযোগ করতে পারতাম। এবং আমরা ফাইনালি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাহেরপুর করে একটা জায়গা, সেই জায়গায় আমরা ডিফেন্স লাগাই। ওটা একটা মুক্ত এলাকা, সেই থানা হেডকোয়ার্টার। যারা আমাদেরকে বলা হয়, তোমরা এখানে, আমাদের প্রায় 1000-1200 মুক্তিযোদ্ধা সবাই এখানে থাকবে। আমার তাহেরপুরের পিছনে সবটা মুক্ত এলাকা, মুক্ত এলাকায় যাতে পাকিস্তানিরা না আসতে পারে সেই জন্য এখানে থাকতে হবে। তো এই এলাকায় যতদিন ছিলাম, এখানে বেশ কয়েকবার পাকিস্তানিরা আমাদের উপর হামলা করে। আমরা সেই হামলা প্রতিহত করেছিলাম। এগুলো সব সম্মুখ যুদ্ধ ছিল, গেরিলা যুদ্ধ না। যাই হোক, সম্মুখ যুদ্ধ আমরা সবসময় ছিলাম। ইন্ডিয়ান সোলজারের কাছ থেকে একটা কাভারেজ অনেক সময় পাওয়া যেত, আবার পাওয়াও যেত না। যাই হোক, আমরা ওখানে আমাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধার স্বল্পতার জন্য আমরা সবাই দাবি করতে থাকলাম, আমরা এত কম যুদ্ধ আর এত হালকা যুদ্ধ নিয়ে ডিফেন্স পজিশনে থাকতে পারি না। বাইরেটা আমরা বুঝতে পারছি যে ডিফেন্স পজিশন থাকতে হলে প্রচুর অস্ত্র থাকতে হয়, গোলা বারুদ থাকতে হয়, আর ভারী অস্ত্র থাকতে হয়। শুধু 303 আর SLR আর SMG, LMG দিয়ে এই ডিফেন্স যথেষ্ট শক্তিশালী নয়। এবং আমাদের ধারণাটা সঠিক ছিল। এর মধ্যে একদিন আমাদের ওখানে হেভি আক্রমণ হয়। সেই আক্রমণের মুখে আমরা টিকতে না পেরে ওই ডিফেন্স ছেড়ে চলে যাই, পিছনে চলে যাই। ওই হেভি আক্রমণের সময় দুঃখজনক সত্য হলো ইন্ডিয়ানরা এটার কোনো জবাব দেয় নাই। তখন পর্যন্ত ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয় নাই, সুতরাং ন্যাচারালি ইন্ডিয়ানরা জবাব দেয় না। তারা মাঝে মাঝে এটা ছিল তাহেরপুরের প্রথম পর্ব। আমি পরে আসতেছি। তাহেরপুরের এলাকায় আমার 2বার যুদ্ধ করতে হয়েছে। প্রথম পর্বে আমরা ডিফেন্সে প্রথম দুইবার প্রতিহত করলেও তৃতীয়বারে আমরা প্রতিহত করতে পারিনি। আমরা ছেড়ে সীমান্তর উপরে চলে যাই। এরপরে আমাদেরকে এর মধ্যে আমাদের ওই সেক্টরে আরও এখানে উল্লেখ করতে চাই, আমাদের সহযোদ্ধা সাতনা অপারেশনে আমরা একই সময়ে সিরাজ এর গ্রুপ সাতনা নামে একটা নদী বন্দর সেখানে আক্রমণ করে সেটা মুক্ত করার চেষ্টা করতে গিয়ে শহীদ হয়। এবং এই সিরাজ যে বীর বিক্রম উপাধি পেয়েছে মরণোত্তর। আমাদের এই 2জন
বীর বিক্রম হিসাবে উপাধিপ্রাপ্ত, দুজনেই মরণোত্তর। তা আমরা এদের কথা এই প্রসঙ্গে স্মরণ করলাম যে এই বীর সিরাজকে আমরা ওই টেকের ঘাট বেস ক্যাম্প, যেটা 0 পয়েন্টের খুব কাছে, সমাহিত করি। এখনও তার কবর সেখানে আছে, একটা স্মৃতিসৌধ আছে। এটা আমরা আমাদের বন্ধু, এবং সেদিন তার জানাজাও আমি ছিলাম, সেই কথাও স্মরণ করি আজকে এই সময়ে। এবং আমার যুদ্ধের কাহিনী যদি বলতে হয়, বেশিরভাগ যুদ্ধ আমি হাওড় অঞ্চলে করেছি, এবং আমার দলের লোকরা ছোট ছোট গ্রুপে ভাগ করে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজাকাররা যেখানে থাকতো সেই সমস্ত ছোট ছোট ক্যাম্পগুলোকে আমরা আক্রমণ করি এবং সেগুলি মুক্ত করি। আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসের পরে এই এলাকায় রাজাকার মুক্ত করে ফেলেছিলাম। ইনফ্যাক্ট ওখানে গ্রাম এলাকায় আগে এসব রাজাকাররা খুব অত্যাচার করতো, তারা গ্রামে লুটপাট করতো, মানুষকে ধরে নিয়ে পাকিস্তানিদের কাছে দিয়ে দিত, মুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার ভাই সমস্ত করতো। আমরা যখন ভিতরে দল বেঁধে ঢুকে গেলাম, আমাদের এলাকার সমস্ত মুক্তিযোদ্ধারা এই এলাকা মানে বর্ডার এলাকা ছেড়ে ভিতরে চলে আসছি, সেইখানে মূলত যুদ্ধটা আমার ছিল গেরিলা কায়দায়। আমরা ওদের চলাচলের উপর, নৌপথে যারা চলাচল করতো সেখানে অ্যাম্বুশ করতাম, বা রাজাকারদের যে ক্যাম্প ছিল সেখানে অ্যাম্বুশ করতাম। পাকিস্তানিদের ক্যাম্প যেখানে থানা হেডকোয়ার্টার বা সেই দূর জেলা হেডকোয়ার্টারে পাকিস্তানিরা ছিল, বেশিরভাগ প্রত্যন্ত এলাকার রাজাকাররা আসতো গ্রুপ বেঁধে, এবং মূলত তারা আসতো লুটপাট করার উদ্দেশ্যে। সুতরাং লুটপাট প্রতিহত বেশ কিছু করা আমরা ছিল, সেগুলোকে অপারেশন আমি খুব গুরুত্বপূর্ণ অপারেশন মনে করি না যুদ্ধ হিসাবে, কারণ রাজাকাররা মুক্তিযোদ্ধাদের সামনে পড়লেই বেশিরভাগ সারেন্ডার করে ফেলতো, ওরা হাত উঠিয়ে দিত, সমর্পণ করতো। দু এক জায়গায় তারা প্রতিরোধ করলে ছোটোখাটো যুদ্ধ হয়েছে। এক জায়গায় এরকম ছোটোখাটো যুদ্ধ হয়েছিল, আমাদের এক বন্ধু সেখানে একটু আহত হয়েছিল, সেগুলো ছোটোখাটো যুদ্ধ। কিন্তু উল্লেখযোগ্য যুদ্ধ ছিল আমাদের তায়েরপুরে সেই যুদ্ধ, এবং পরবর্তীতে আমি ঘুঙ্গারগাঁও, এটা হলো সুনামগঞ্জ ধীরাইশাল্লা থানা, এখন ধীরাইশাল্লা যে থানা বলা হয়, সেই অঞ্চলে আমি একটা উল্লেখযোগ্য যুদ্ধ আমার করা হয়েছিল, সুযোগ হয়েছিল। সেই যুদ্ধটা হলো যে আমরা একটা গ্রামে অবস্থান করছি, এটা গোপনে। হাওড়া এলাকা সম্বন্ধে যাদের ধারণা আছে, বর্ষার সময় হাওড়ের বাড়িগুলো নদী পানিতে, চারপাশে পানি থাকে, নৌপথে একমাত্র চলাচলের সুযোগ থাকে, আর বাড়িগুলি সব পানির উপর ভেসে থাকে, দ্বীপের মতন ছোট ছোট। তো সেইরকম একটা গ্রাম, এটার নাম ঘুঙ্গারগাঁও, সেই গ্রামে আমরা অ্যাম্বুশ লাগাই, এবং পাকিস্তানিরা এর আগে বেশ কিছু অপারেশন করে মুক্তিযোদ্ধাদেরকে তাড়ানোর জন্য। মুক্তিযোদ্ধাদের সাথে সেই সমস্ত জায়গায় মুক্তিযোদ্ধারা সরে যায়, আমরা না সরে আমরা ছিলাম যে এরা তো এখন ভাবতেছে যে মুক্তিযোদ্ধারা সব চলে গেছে, সুতরাং এই সুযোগে ওরা যদি আবার আসে, আমাদের কাছে খবর ছিল যে ওরা এই ঘুঙ্গারগাঁও নামক গ্রামটাতে আসবে, এখানে কিছু আওয়ামী লীগের নেতা তাদেরকে পাকড়াও করার জন্য, এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে পাকড়াও করার জন্য নৌকা টোকে আসবে। আমাদের অনেক কিছু ইনফরমার ছিল, তারা বললো। তো আমরা ওই গ্রামে অ্যাম্বুশ লাগাই, এবং তৈরি হয়ে থেকে আমার দলকে নিয়ে এখানে, আমার সাথে সেদিন 32 জন মুক্তিযোদ্ধা ছিল। তো সবাই, আমার কাছে একটা LMG ছিল, SMG SLR ইত্যাদি ছিল। তা আমরা থাকি, এবং ঠিকই দুপুরবেলায় নৌকা করে পাকিস্তানি পতাকা উড়িয়ে তারা আসতে থাকে এদিকে। তা আমি আমার দলের লোকদেরকে বলছিলাম যে তোমরা কেউ গুলি চালাবে না আমি যতক্ষণ না গুলি চালাই, কারণ রেঞ্জের ভিতর না আসলে তো আর গুলি চালায় কোনো লাভ নেই। যাই হোক, ওরা যখন রেঞ্জের ভিতরে আসে তখন আমরা গুলি চালানো শুরু করি। গুলি চালানোর পর সামনে যারা ছিল এরা তো এর মধ্যে কিছু পাক বাহিনীর লোকজন, ইনফ্যাক্ট পাক বাহিনী কী করতো, সামনে ওরা রাজাকারদেরকে দিত, ওরা থাকতো পিছনে। আনফর্চুনেটলি ওই দিন ওই যুদ্ধে যে কটা মারা পড়ে সব কটা রাজাকার, পরে বুঝতে পারে। এবং সামনের নৌকাগুলি
হাত তুলে দেয়, সারেন্ডার করে প্রথম 2-3টা নৌকা, আর পিছন নৌকায় দ্রুত পালিয়ে যায়। যাই হোক, সেই যুদ্ধে বেশ কিছু রাজাকার হতাহত হয়, 1-2জন মারা গেছিল সম্ভবত মনে পড়ে, আর বাকিগুলি আহত হয়। যাই হোক, তাদেরকে আমরা ইনফ্যাক্ট তখন করার কিছু ছিল না, তখন বন্দি কোথাও রাখার সুযোগ ছিল না। আমরা কেউ বন্দি করলে সাধারণত হয় তাকে মেরে ফেলো অথবা তাকে ছেড়ে দাও, তো ছেড়ে দেওয়া তো বিপজ্জনক, সুতরাং ন্যাচারালি মেরে ফেলতে হতো। দুঃখজনক সত্য, যে কটা আহত হয়েছে জীবিত ছিল সবগুলোকে আমরা হাত বেঁধে নদীতে হাওড়ে ছেড়ে দিই, এবং ন্যাচারালি ইট ওয়াজ ডেথ। এটা খুব উল্লেখযোগ্য ঘটনা, মনে আছে এখনও আমার স্মৃতিতে, এটা জলজল করে। তো সেই যুদ্ধের পরে আমরা আর ওখানে থাকি নাই, আমরা জানি যে এরপরে তো আরও বড় আকার যাবে, এবং আমার গ্রামের লোকরা, ওখানে বেশি লোকজন ছিল না, সবাইকে বলি আপনারা অ্যাটলিস্ট মাস 2 এখানে থাকবেন না, ওরা আসবে, আক্রমণ করবে, আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো না, এত বড় শক্তি আমাদের নেই, আমরাও চলে যাচ্ছি। তো ন্যাচারালি 2 মাস 2 মাসখানেক পরে ওখানে এসেছিল, কিন্তু ওরাও খোঁজ খবর না আগে যে ওখানে লোকজন নাই, আসছে, এসে লুটপাট করছে, যা কিছু পেয়েছিল বাড়িঘর জ্বালিয়ে দিল, যেটা তাদের নর্মালি করতো, কোনোখানে কোনো গ্রামে আক্রমণ করলে বাড়িঘর জ্বালিয়ে দিত। তো এটা অনেক অসংখ্য গ্রাম তারা এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এই সমস্ত অনেকেরই জানা এই সমস্ত কাহিনী। তো আমাদেরও তো এই অভিজ্ঞতা হয়েছে যে শেষের দিকে মুক্তিযোদ্ধারকে কেউ আশ্রয় দিতে চাইতো না, কারণ আমরা চলে যেতাম, চলে যাওয়ার পর পাকিস্তানে এসে বা গ্রাম জ্বালিয়ে দিত ন্যাচারালি। তখন আমাদের জন্য একটা সময় ছিল, খুব খারাপ সময় গেছে গেরিলা যুদ্ধের জন্য। তো কোথায় থাকবো? সাধারণত আমরা যে সমস্ত বাড়িঘর, পরিত্যক্ত বাড়িঘর, অনেক পরিত্যক্ত বাড়িঘর ছিল হিন্দুদের, ওই সমস্ত পরিত্যক্ত বাড়িঘর থাকতাম। কিন্তু সেটাও দুঃখজনক, পরিত্যক্ত বাড়িঘর থেকে যখন ওরা, রাজাকাররা তো সবসময় তাদেরকে খবরাখবর দিত, আসতো, আক্রমণ করতে, চলে যেতাম। যাই হোক, 2-1 জায়গায় এরকম অনেক আমরা করছি। আমরা এটা হলো সুনামগঞ্জের ধীরাই সাল্লা পর্ব। এরপরে আমরা সিদ্ধান্ত নিই, আমার দলের 2 ধরনের লোক ছিল, কিছু ছিল ধীরাই সাল্লা স্থানীয় একটা গ্রুপ, আর একটা গ্রুপ ছিল কিশোরগঞ্জ অঞ্চল। কিশোরগঞ্জ চালারা বললো যে এই এলাকা আমরা লোকজন চিনি, কম চিনি, আমরা বরং কিশোরগঞ্জে যদি যাই তাহলে যুদ্ধ করতে সুবিধা হবে, দারাইল, করিমগঞ্জ, ইটনা, ওগুলি আমাদের পরিচিত, সুতরাং আমাদের সুবিধা হবে। আমরা বেস ক্যাম্পে ফিরে এসে, আমাদের কমান্ডার তখন মুসলিউদ্দিন, আমাদের MM মুসলিউদ্দিন, ক্যাপ্টেন মেজর, পরবর্তীতে মেজর হয়েছে, তখন ক্যাপ্টেন মুসলিউদ্দিন, ইয়াং অফিসার, তখন সঞ্জিত সেনগুপ্ত চলে গেছে, তার কারণ MP, MNH সবাইকে ডেকে উপরে নিয়ে যাওয়া হয়েছিল, সুতরাং তারপরে ওখানে চলে আসে ক্যাপ্টেন মুসলিউদ্দিন। তো আমি যখন এই পর্যায়ে ওদেরকে নিয়ে বেস ক্যাম্পে ফিরে আসছিলাম সুনামগঞ্জ অঞ্চল থেকে, তখন আবার তাহেরপুর থানাটা পাকিস্তানের অধিকারে ছিল। তো ক্যাপ্টেন বললো যে এখন থেকে যারা যারা বাইরে আসে সবাইকে আমরা রাখতেছি, এখানে যেতে দিচ্ছি না, তুমিও থাকো, তোমার ট্রুপস নিয়ে তুমি এখানে থাকো, আমরা একটা বড় ধরনের হামলা করব, এবারে তাহেরপুর মুক্ত করে ফেলতে পারবো, কারণ এটা আমাদের সাপ্লাই লাইন, এখানে পাকিস্তানিদের থাকতে দেওয়া যায় না। তো আমরা থাকলাম বেশ কিছুদিন, প্ল্যান প্রোগ্রাম হলো, বিশাল একটা দল, প্রায় 1000-1200 মুক্তিযুদ্ধ, সবাই একযোগে তাহেরপুরে আক্রমণ করার পরিকল্পনা হলো। আক্রমণে আমরা গেলাম, এবং এইটা একটা বড় ধরনের যুদ্ধ, আমার বলি তাহেরপুরের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধে আমরা 6 জন শহীদ হয়ে যায়। আমরা তাহেরপুর থেকে পাকিস্তানিদের সরাতে পারি নাই, এই অক্টোবর নভেম্বর মাসের কথা। তারা খুব শক্ত পজিশনে আছে, একজন ওদেরকে সরানোর জন্য আমাদের ম্যাক্সিমাম কোনো বড় কোনো অস্ত্র ছিল না। সাধারণত ডিফেন্স থেকে যারা, সামরিক বাহিনী নিয়ম অনুযায়ী ডিফেন্সকে সরাতে হলে 3 গুণ শক্তি নিয়ে নামাতে হয়, তাদের ফায়ার পাওয়ার যা আছে তার চেয়ে 3 গুণ শক্তি ফায়ার পাওয়ার লাগে। ওদের 3 ইঞ্চি মর্টার, 25 পাউন্ডার গান, আমাদের তো 3 ইঞ্চি মর্টার একটাও ছিল না, 2 ইঞ্চি মর্টার ছিল কয়েকটা। এটা ইন্ডিয়ানদের কাছে 3 ইঞ্চি মর্টার ছিল, গান ছিল, সেটা পাহাড়ের উপর থেকে তারা ইজিলি, কথা হয়েছিল যে তারা সাপোর্ট দেবে, কিন্তু তারা সাপোর্ট দেয় নাই। কারণ সাপোর্ট দেয় নাই, পরবর্তীতে বুঝতে পারছি যে তারা
সরাসরি যুদ্ধে জড়াতে চায় নাই। ইনফ্যাক্ট পাকিস্তানি আর্মির সাথে ইন্ডিয়ান আর্মি আমাদেরকে সহযোগিতা এই পর্যন্তই দিছে, অস্ত্রপত্র দিতে, কিন্তু সরাসরি জড়াতে চায় নাই ডিসেম্বর মাসের আগ পর্যন্ত, পাকিস্তানের সাথে যখন যুদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত। তো যদিও ওরা মুখ বলতে যে আমরা সাহায্য দেব, তোমরা যাও আক্রমণ করো, কিন্তু আনফর্চুনেটলি আমাদের অভিজ্ঞতা হলো তারা কোনো রকম হেভি পাওয়ারের সাহায্য দেয় নাই। আমাদের কাছে যে সমস্ত অস্ত্র ছিল ওইগুলি দিয়ে দিতে, ওরা ন্যাচারালি বলতে পারতো এটা আমাদের না, মুক্তিযোদ্ধারাই করতো। কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে তো পাকিস্তানিরা জানতো 25 পাউন্ডার নাই, 3 ইঞ্চি মর্টারও নাই, তাদের 2 ইঞ্চি আছে। তারা তো যুদ্ধ কিছুদিন পরে বুঝে বলছে যে আমাদের কি কি অস্ত্র শক্তি আছে। তো ন্যাচারালি তারা ইজিলি ডিফেন্ড করতে পারতো আমাদেরকে, আমরা যখন আক্রমণে যেতাম। এবং সেই আক্রমণটা সাধারণত রাতের বেলায় আক্রমণ হতো, কিন্তু সেই আক্রমণটা আমরা করি দিনের বেলায়। রাতের বেলায় পজিশন নেই, ঠিক সকালবেলায় শুভেচ্ছা থেকে সময় কথা ছিল যে প্রথম গুলি শুরু করবে ক্যাপ্টেন, উনি নিজেও ছিলেন এই যুদ্ধে, ক্যাপ্টেন MM কি নাম, মুসলিউদ্দিন MM। তখন উনি মুসলিউদ্দিন, পরবর্তীতে আমরা জানি ওনার নাম উনি শর্ট করে বলতে MM দিন, ক্যাপ্টেন MM দিন। তো যাই হোক, যথারীতি যুদ্ধ হয়, যুদ্ধে 6 জন শহীদ হয়, অনেকে আহত হয়। আমরা ওই দিন দখল করতে পারি নাই, ফিরে আসি। যাই হোক, এরপরে ওখানে কিছুদিন থাকি, থাকার পর ফাইনালি ক্যাপ্টেন বুঝতে পারলো যে এইভাবে হবে না, আমাদের হাতে যে অস্ত্র, হেভি অস্ত্র না আসলে এটা হবে না। তার চেয়ে বরং বাইপাসিং দেম, রাতে অন্ধকারে আমরা, ওরা তো রাতে বের হইতো না, আউরে রাতে বের হতো না, সুতরাং ওই সুযোগে আমরা নৌকা করে পার হয়ে যেতে পারতাম। চলে আসলাম আমরা কিশোরগঞ্জে, যত সশস্ত্র নিয়ে কিশোরগঞ্জে এসে তাই দিয়ে বাই দ্যাট টাইম ইটনা মুক্ত হয়ে গেছে। এখানে অন্য দল কিশোরগঞ্জে তখন অসংখ্য 2 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর এবং 5 নম্বর সেক্টর, বিভিন্ন সেক্টর থেকে কিশোরগঞ্জ আউর এলাকায় অসংখ্য মুক্তিযোদ্ধা তখন চলে আসছে। এবং একদল এর মধ্যেই ইটনা মুক্ত করে ফেলছে। ইটনা মুক্ত খুব সহজেই হয়ে গেছে। ইনফ্যাক্ট ইটনার রাজাকাররা এসে মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র সমর্পণ করে দিয়েছে। কারণ ইটনাটা ওখানে পাকিস্তানি যতদিন ছিল, রাজাকাররা ততদিন তারা মুক্তিযোদ্ধাদেরকে ঢুকতে দেয় নাই। 2 একবার চেষ্টা করা হয়েছে, কিন্তু যেই পাকিস্তানিরা চলে গেছে ওই এলাকা ছেড়ে, ইটনার রাজাকাররা সব এসে সারেন্ডার করে, মুক্তিযুদ্ধের কাছে সহজেই মুক্ত হয়ে যায়। তারপরে ইটনা যেহেতু মুক্ত হয়ে যায়, আমরা তারাইলে আক্রমণের দিকে অগ্রসর হই। ওদিক থেকে 11 নম্বর সেক্টর থেকে কাজী আলম গ্রুপের একটা গ্রুপ আসে একদিন দিনের ওই যথারীতি। এখন আমরা বাই দিস টাইম যুদ্ধের অনেক সাহস সঞ্চয় হয়ে গেছে, আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে মুক্তিযোদ্ধাদের। আমাদের দলের মুক্তিযোদ্ধারা এর মধ্যে পোর খাওয়া হয়ে গেছে, বেশ কিছু অপারেশন করার পর তারা এখন আর প্রথম যে ভয় ভীতির মধ্যে অগ্রসর হইতো সেটা আর নাই, তখন সাহসের বীরত্বের সাথে চলত। তো তারাইল যুদ্ধটা ছিল এরকম। তারাইলে কাজী আলম সকালবেলা এসে মুক্তিযুদ্ধ ইয়াদের উপর, পাকিস্তানিদের উপর, এখানে পাকিস্তানি ছিল না তারাইল থানায়। আমরা যে সমস্ত থানায় খবর নিয়ে জানতাম যে পাকিস্তানিরা নাই, তখন আমরা রাজাকারদের উপর আক্রমণ করলে তারা বেশিরভাগ পরে পালাতো। তো ওখানে তারাইলে একটা যুদ্ধ হয়, কাজী আলম আনপুর গুলি খাওয়া হতে হয়, চলে যায়। সে একটা কোম্পানির কমান্ডার ছিল, আমি আমার গ্রুপ নিয়ে অন্য দিক দিয়ে ছিলাম। যাই হোক, কাজী আলম চলে যাওয়ার পর আমরা আবার চাপ অব্যাহত রাখি। তার গ্রুপের কিছু লোক থাকে, ওদেরকে নিয়ে আমরা চাপ অব্যাহত রাখি। চাপের পর 3য় দিনে তারাইল মুক্ত হয়ে যায়, তারাইল ছেড়ে চলে যায় ওরা। তো তারাইল মুক্ত হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট টার্গেট ছিল করিমগঞ্জ। করিমগঞ্জে আমরা একযোগে আক্রমণ করি, অনেক গ্রুপ, এখানে কাজী আলম গ্রুপ, মাহবুল আলম গ্রুপ, আমার দল সহ 38,000-1200 সবাই মিলে করিমগঞ্জ আক্রমণ করি। কিন্তু করিমগঞ্জের রাজাকারদের মধ্যে মান্নান রাজাকার ছিল, সে এক্স আর্মি ম্যান, এবং সে জানতো যে যতগুলা গুলিই করুক আমরা বাংকার ভিতরে থাকলে কিছু ক্ষতি করতে পারবো না, ওদের হাতে যে অস্ত্র আছে বাংকার ভাঙতেও পারবো না। সুতরাং তার রাজাকারদের সাহস দিয়ে তাদেরকে বাংকারের ভিতরে ঢুকায় রাখতো। তো আমরা সারা রাত গুলি করেও, আর আমাদের সবচেয়ে অসুবিধা ছিল
যে গুলি শেষ হয়ে গেলে কি করব। তখন ভারত সীমান্ত থেকে অনেক দূরে, সুতরাং গোলাগুলি অসংখ্য সীমিত। আমরা সবসময় করলাম সবগুলি শেষ করে ফেলো না, হ্যাঁ, আত্মরক্ষার জন্য শেষ সম্বল রাখো। সুতরাং চেষ্টা করতাম আমাদের অসুখ দিয়ে যে ওদেরকে আমাদের সাথে আমার গ্রুপে ছিল না, কিন্তু কাজী আলম গ্রুপে একটা টুইট মোয়াটার ছিল, মোয়াটার সেলও সীমিত ছিল। সুতরাং আমরা আশা করতাম যে 2-4টা সেল মারলেই রাজাকারের দল ভয় পালাবে, আমরা আক্রমণ করি। কিন্তু করিমগঞ্জে আমরা পারি নাই, তো প্রথম রাতেও হয় না, দ্বিতীয় রাতেও হয় না। তখন বুঝতে পারলাম যে আর তাছাড়া করিমগঞ্জ কিশোরগঞ্জের সাথে যোগাযোগ ছিল, কিশোরগঞ্জে পাকিস্তান আর্মি ছিল, তারা সাপোর্ট দিতে পারত। আমরা কয়েকবার অ্যাম্বুশ লাগাইছি তারা সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু সেই অ্যাম্বুশগুলি সফল হয় নাই আমাদের। ফাইনালি করিমগঞ্জ এলাকার যুদ্ধ আমাদের অসমাপ্তই থাকে। এই করিমগঞ্জ মুক্ত করতে করতে একেবারে সেই ডিসেম্বর মাস চলে আসে। ডিসেম্বর মাস আসার পর আমরা সহজেই করি। কিশোরগঞ্জ কিন্তু মুক্ত হয় 17ই ডিসেম্বর। তারা কিন্তু সারেন্ডার করে নাই। 16ই ডিসেম্বর আমাদের কয়েকজন মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জে ঢুকতে গিয়ে আলবদর বাহিনী এটা হলো আল মুজাহিদ বাহিনী কমান্ডার নিজামির ফোর্সের হাতে নিহত হয়। যাই হোক, যুদ্ধ তখন 16ই ডিসেম্বর হয়ে গেছে। আমরা তখন কিছু আমাদের পক্ষের লোকের মাধ্যমে নিজামীকে বললাম, মৌলানা নিজামে ইসলাম দলের সভাপতি আতার আলী, সরি নিজামী না, নিজামীটা চলে আসে ভুল, এটা নিজামে ইসলামের সভাপতি আতার আলী, 1700 লোক ছিল ওখানে। আল মুজাহিদ বাহিনী 1700, তারা কিশোরগঞ্জের শহীদ মসজিদ এখন আছে যেখানে ইসলামের বোর্ডিংয়ে, ওখানে তারা থাকে এবং বিভিন্ন জায়গায় তারা তাদের স্ট্রং হোল্ড ছিল। যাই হোক, যোগাযোগ করে তাদেরকে বলি যে তোমরা যদি সারেন্ডার করো তোমাদের কোনো রকম ক্ষতি করা হবে না। এবং তারা আমি এবং কবির 2জন কমান্ডারের সাথে যোগাযোগ হয়। কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে কয়েকজন শিক্ষক মধ্যস্থতা করে তারপর যাই হোক আমরা সরাসরি ভিতরে ঢুকে যাই এবং তাদের কাছ থেকে অস্ত্র সমর্পণ করে তাদের করি। কোনো যুদ্ধ ছাড়া অস্ত্র সমর্পণ করে 17ই ডিসেম্বর। যখন বুঝে মুক্তিযোদ্ধারা চারপাশে তখন ছিল কয়েক হাজার মুক্তিযোদ্ধা, কত হাজার আমার জানা নাই সংখ্যা। তার মুক্তিযোদ্ধা তখন 3 নম্বর সেক্টর, 2 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর, কিশোরগঞ্জের এলাকা যত মুক্তিযোদ্ধা আছে তখন সব তার নিজ নিজ এলাকায় চলে আসছে। তো চারদিক থেকে মুক্তিযোদ্ধারা এসে যাই হোক তারা আতার আলীকে মেরে ফেলার চেষ্টা করে, বাট আমরা উই ডিডন্ট অ্যালাউ। এই ফাঁকেও তাহের খান পাঠান নামে এক মুক্তিযোদ্ধা ছিল, সে পরবর্তী বীর প্রতীক উপাধিও পায়। সে তাকে একটা বাট দিয়ে আঘাত করে আতার আলীর মাথায়, রক্ত বের করে। যাই হোক, শেষ পর্যন্ত আমরা ডিক্লারেশন, আমরা যারা কমান্ডার কবির সাহেব ছিলেন শিক্ষক, স্কুলের শিক্ষক, আমি একজন ছাত্র, তখন বাংলাদেশের মুজিবনগর সরকার যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা দিয়ে তাদেরকে আমরা হত্যা করি নাই নিজেরা, কাউকে হত্যা করতেও দেই নাই। সেই আতার আলী জেলেই ছিল, তার অনেকগুলি মামলা তার এগেছিল। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর সে মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে বেশি দিন বাঁচে নাই, মারা গেছে। অন্যান্য এলাকার আরও কিছু বিখ্যাত মুক্তিযোদ্ধা মানে রাজাকার তারা সবাই মুক্ত হয়ে যায়। এমনকি করিমগঞ্জে যে মান্নান কমান্ডার, তার মামলা চলছিল, একটা মামলা 5 বছর সাজা হয়ে গেছিল, সেও মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে খুবই দুঃখজনক। আরও একটা কাহিনী করিমগঞ্জের কথা আমি বলতে ভুলে গেছিলাম। করিমগঞ্জ যুদ্ধের পাশাপাশি অষ্টগ্রামটা মুক্ত হয় নাই। অষ্টগ্রামের বেশ কয়েকবার আক্রমণ করে আমরা ওদেরকে মুক্ত করতে পারি নাই। শেষ পর্যন্ত আমরা ওইরকম বিভিন্ন গ্রুপ, আমাদের এলাকায় একটা অসুবিধা ছিল যে গ্রুপের কমান্ডাররা সবাই স্বাধীনভাবে চলাচল করত। কাদের সিদ্দিকী যেমন একটা সেন্ট্রাল কমান্ড ছিল 17-18 হাজার মুক্তিযোদ্ধার, যে মুক্তিযোদ্ধা তার এলাকায় যে প্রবেশ করার সাথে সাথে কাদের সিদ্দিকীর লোকজন যায় বলতে এই এলাকা কাদের সিদ্দিকীর কমান্ডে কাজ করতে হবে, আদারওয়াইজ এখানে তোমাদের কোনো যুদ্ধ করতে দেওয়া হবে না। আমাদের এলাকায় এই সুযোগটা ছিল না, যার জন্য অনেক বিশৃঙ্খলা হয়েছে আমাদের এখানে। যাই হোক, তার অষ্টগ্রাম সেই কারণে মুক্ত হয় নাই। যাই হোক, শেষ পর্যন্ত আমরা যোগাযোগ করি। বেসিক্যালি আমি
বিভিন্ন কমান্ডারদের সাথে যোগাযোগ করে একসময় আমরা বলি যে এখন আমরা ও প্রকাশ্যে ঘুরে বেড়াই, সাধারণ মানুষ আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে শেল্টার দেয়, যেহেতু রাজাকাররা নাই এখন। কিন্তু অষ্টগ্রামে তো এখন রয়ে গেছে, অষ্টগ্রাম অঞ্চলের লোকজন তো এখনও ভয় থাকে, তো ওইটা তো আমাদের উচিত এখন মুক্ত করা। তো সেই যুদ্ধ আমরা প্রায় 1700 মুক্তিযোদ্ধা বিভিন্ন দলের, ওখানে ইসমাইল গ্রুপ ছিল, কাজী আলমের গ্রুপের লোক ছিল, মতিউর রহমান, সে অবশ্য জীবিত অবস্থায় বীর বিক্রম উপাধি পায়, কারণ সে কতগুলো রেল লাইন, বিশেষ করে কিশোরগঞ্জ ভৈরব ময়মনসিংহের যে যোগাযোগ ব্যবস্থা, এটা ও তছনছ করে দিয়েছিল বিভিন্ন জায়গায়, যে ব্রিজগুলি সব উড়ানোর জন্য কারণে ছিল। পরবর্তীতে সেজন্য বীর বিক্রম উপাধি পায়। মানে তার দলের লোক সবাই মিলে আমরা অষ্টগ্রাম আক্রমণ করি এবং অষ্টগ্রাম মুক্ত করি। সেখানে মুক্তি গিয়ে আমাদের হানিফ নামে একজন শহীদ হয়, আর একজন আমার পাশেই ছিল মুক্তিযোদ্ধা। আমি একটা LMG নিয়ে গুলো চালাচ্ছিলাম, ও পাশে বসে ম্যাগজিন ভরে দিচ্ছিল, হঠাৎ করে তার পিঠে গুলি লাগে এবং সে মারা যায় নাই। যাই হোক, তার ভুক্ত হয়েছে, পরবর্তী জার্মানিতে চিকিৎসা হবে। যাই হোক, সেদিন আমরা অষ্টগ্রাম তাৎক্ষণিকভাবে মুক্ত না হলেও আমরা যখন যুদ্ধে ক্ষান্ত দিয়ে একটু, আমরা যেটা যুদ্ধের গেরিলা যুদ্ধের নিয়ম, কিছু পিছু সরে আসি, তা আমাদের ব্যাপক বিরাট সংখ্যা দিকে ওই দিন পালায়, সব অষ্টগ্রাম ছেড়ে পালায়, করিমগঞ্জের দিকে পালায়, মানে কিশোরগঞ্জের দিকে চলে যায়। এখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। আমার দলের রশিদ নামে একটা ছেলে ছিল, সে করিমগঞ্জ তার বাড়ি, সে প্রায়ই আমাকে বলতো আমাকে বাড়িতে যাবো। আমি কই, তুই এই মুহূর্তে কিভাবে বাড়ি যাবি, এখন তো রাজাকারা গেলেই তোকে পাকড়াও করে ধরে ফেলবে। তবুও সে বাড়ি যাওয়ার জন্য পাগল ছিল, আমার বাড়িতে না যাওয়া। আমাদের অনেকেই আমরা ছুটি দিতাম, বাড়িতে গিয়ে ঘুরে আসতো। সে যেহেতু এই এলাকা মুক্ত এলাকা না, তাকে দিই। তো ওই রাজাকাররা যখন পালিয়ে যাচ্ছিল, তখন সে ভাবছে যে ও জিজ্ঞেস করছে, ভাই কোন দিকে যান? বলে করিমগঞ্জে যাবো। কি করিমগঞ্জে অপারেশনে যাবো? সে বিভ্রান্ত হয়ে গেছে, সে ভাবছে এই সুযোগ, আমি এই দলের সাথে ঢুকে যাই, আমি করিমগঞ্জে অপারেশন যাব। এবং তাদের সাথে গেছে, ও যথারীতি ওকে পাকড়াও করে নিয়ে হত্যা করে। পরবর্তী জানি যে জবাই করে হত্যা করছিল রাজা করে। আমার দলের একদম ডাইরেক্ট রশিদ নাম ছিল, সে তার নির্বুদ্ধিতার জন্য যুদ্ধে শহীদ না, এরকমভাবে ওদের মিথ্যা ট্র্যাপে পড়ে মারা যায়। এটা একটা দুঃখজনক ঘটনা আমার মুক্তিযুদ্ধের ইতিহাসে। এবং তারপরে তো অষ্টগ্রাম শহীদ হওয়ার পর নভেম্বর মাসে প্রায় 13টা থানা মুক্ত হয়ে যায়, একমাত্র করিমগঞ্জ এবং কিশোরগঞ্জ, এই দুইটা থানা বাকি থাকে, মুক্তি হয়। যাই হোক, এভাবে যুদ্ধ সেটা 17 সালে সমস্ত যুদ্ধ অস্ত্র, এই অস্ত্র কিন্তু আমাদের কাছে জমা করছিল, আমার কাছে। তো ন্যাচারালি আমি একটা ট্রাকে করে এটা ঢাকায় নিয়ে আসছিলাম, তেজকুনিপাড়া আমার বাসা, যেখান থেকে আমি চলে গেছিলাম। সেখানেই আমার যুদ্ধ শেষে প্রত্যাবর্তন করি। আমার সাথে 27টা LMG, 1700 রাইফেল, এগুলি ছিল। দলের গুলি অবশ্য দলের ছেলেদের কাছে দিয়ে আসছিলাম। এবং ওখানে একটা কিশোরগঞ্জ ক্যাম্পে ওরা ছিল, ওখান থেকে বললাম যে তোমরা এখানেই অস্ত্র জমা দিয়ে সনদ নিয়ে নিও। আমি ঢাকায় চলে আসি, বঙ্গবন্ধুর কাছে অস্ত্র সমর্পণ করি। আমাদের ছিল যে অস্ত্র জমা দিব না, আমাদের কাছে সবাই অন্যান্য কমান্ডার বললো, ঠিক আছে তুমি ঢাকায় নিয়ে যাও, ওখানেই রাখো, তোমার বাসায় রাখো, এখানে রাখলে আমাদের অসুবিধা হয়ে যেতে পারে। তা আমরা সারেন্ডার করবো না যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু ফিরে না আসে। আমাদের মনে একটা ধারণা ছিল, বঙ্গবন্ধু যদি ফিরতে না পারে, তাহলে ইন্ডিয়ান সোলজাররা যাবে কি যাবে না নিশ্চিত না, শুধু আরেকটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এবং এটা একটা ঠিক যুদ্ধের পরে পরে আমাদের মধ্যে ভারতীয়দের প্রতি আমাদের খুব মনোভাবটা খুব মুক্তিযোদ্ধাদের মধ্যে ইতিবাচক ছিল না, অনেক নেতিবাচক মনোভাব এসে, যার জন্য আমরা অস্ত্র জমা দিব না বলেই ঠিক করলাম। এবং ফাইনালি আমরা অস্ত্র বঙ্গবন্ধুর হাতে চলে আসার পর জমা দিই। ধন্যবাদ।